সকালটা যেন এক নিবিড় কোমলতা মেখে ধীরে ধীরে জেগে উঠছিল। চারপাশে একরকম শান্ত অথচ প্রাণ ভরে বাঁচার মতো আবহাওয়া। ভোর রাতের কুয়াশা তখনও গাছে গাছে মুখ লুকিয়ে রেখেছে, আর পাতার আগায়ে জমে থাকা শিশির বিন্দুগুলো সূর্যের প্রথম আলোয় ঝিকমিক করে উঠছিল এক অদ্ভুত নীরব জাদুর মতো। গ্রাম হওয়ায় এই সময়ে গভীর রাত থেকে হালকা কুয়াশা হয়। পূর্ব দিগন্তে সূর্যটা তখনও পুরোপুরি ওঠেনি, একটা লালচে কমলা আভা ছড়িয়ে আকাশে এক অপূর্ব জলরঙের চিত্র এঁকে চলেছে, যেন কেউ খুব যত্ন করে আঙুল বুলিয়ে তুলির ছোঁয়ায় রং ছড়িয়ে দিয়েছে। হাওয়াটা নিঃশব্দ, কিন্তু তাতে এক আশ্চর্য শীতলতা যা বুকের ভেতর নিঃশ্বাস নিতেই মনে হয় পৃথিবীটা আবার নতুন করে শুরু হয়েছে। দূরে কোথাও ঘুম ভাঙা পাখিদের ডানার শব্দ, গাছে গাছে কাক ডাকছে এলোমেলো তালে, কেউ কেউ উড়ে যাচ্ছে দূর কোনো আশ্রয়ে। গ্রামে ভেতর থেকে ভেসে আসছে মৃদু মৃদু হাঁক ডাক, দুধ নাও, টাটকা দুধ, কিংবা মুরগি ডাকার তুতু ডাক। মনে হয় মায়ের কণ্ঠে বাচ্চাকে ডাকার মতো কোমল। কোথাও চুলার আগুনে ওঠা ধোঁয়ার সরু রেখা আকাশের দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। নারকেল গাছে ভেসে আসা বাতাসে পাতাগুলো যখন নরম সুরে দুলে ওঠে, তখন মনটা বলে এই তো জীবনের আসল সৌন্দর্য। এই নির্ভেজাল নিস্তব্ধতা, এই আলতো আলো, এই আড়মোড়া ভাঙা মুহূর্তই তো শান্তির ঠিকানা। প্রকৃতি তখন যেন মানুষের মতোই ধীরে ধীরে ঘুম ছেড়ে উঠে পড়ছে। একটা ভেজা মিষ্টি গন্ধ ভেসে আসছে মাটির ভেতর থেকে, ঠিক যেন বর্ষার পরের সেই সোঁদা গন্ধ, যা শুধু খুব গভীর করে শ্বাস নিলেই বোঝা যায়। এমন এক সকাল যেখানে ব্যস্ততা এখনও আড়ালে, কোথাও কেউ তাড়া দিচ্ছে না, কেবল নরম আলোয়, মৃদু বাতাসে আর এক গোপন প্রশান্তিতে দিনটা নিজেকে তৈরি করছে। জীবনের প্রত্যেকটা সকাল যদি এমন স্নিগ্ধময় হতো, তাহলে কতই না ভালো হতো। কায়নাত আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসল। হাসানের বিয়ে ঠিক হয়েছে, সামনের শুক্রবারেই বিয়ে। ঢাকা থেকে সবাই আসবে কয়েকদিনের মধ্যেই। অর্ণর বাড়ি থেকে সবাই আসবে, শুধু ওই মানুষটা ছাড়া। সে দীর্ঘশ্বাস ফেলল। হাত মুখ ধুয়ে এসে ঘরের দরজা খুলতেই আসগর চৌধুরীর চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে এলো। সে মাথা বের করে কপালে গভীর ভাঁজ ফেলে নাজনীনের ঘরের দিকে তাকালো। আসগর চৌধুরী হন হন করে সিঁড়ি বেয়ে নিচে নামছেন, পেছনে হাসান, রেখা বেগম এবং নাজনীন। কায়নাত হতবম্ব হয়ে সিঁড়ির কাছে এসে নিচে তাকালো। আসগর চৌধুরী সোফায় গিয়ে বসেছেন, রাগে তার শরীর তীর তীর করে কাঁপছে। ড্রয়িং রুমে আজ আব্দুর চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত। রেখা বেগম ধরা গলায় শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমার ছেলে, তার দোষ কোথায়? ভালোবাসাটা কি দোষের ছিল? আসগর চৌধুরী এই মুহূর্তে ভীষণ রেগে আছেন। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, কায়নাত আমার এক নাতির বিয়ে করা বউ। বড় বৌমা, তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? আজ বাদে কাল ঢাকা থেকে ওরা এসে যখন দেখবে তাদের ঘরের বউয়ের 1000টা ছবি নাজনীনের ঘরে টাঙানো, তখন কি ভাববে? ভালোবাসা ভুল নয়, কিন্তু নিষিদ্ধ জিনিসের দিকে নজর দেওয়াও পাপ। ভুলে যাচ্ছ কায়নাত সম্পর্কে ওর ভাবি হয়? রেখা বেগম আঁচলে মুখ ঢাকলেন। ঝাপসা চোখে নাজনীনের বদন দেখে বললেন, আমার ছেলেটা কি করবে বাবা? ভুলে যেতে বলো। এখন সে চাইলেও কায়নাতকে নিজের ঘরের বউ করে আনতে পারবে না। এক ভাইয়ের বউ সে, এটা মাথায় গেঁথে রাখতে বলো। নাজনীন নিঃশব্দে এগিয়ে যায় দাদার নিকট। এগিয়ে গিয়ে আসগর চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। কম্পিত হাতে দাদার পা আঁকড়ে ধরে জড়ালো কণ্ঠে বলল, দাদা, কায়নাত তো এখন অন্য কারোর ঘরের বউ। আমি জানি আমি ওকে পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছি, তবু এই বুকের ভেতরটা আজও ওকে ছাড়তে মানতে নারাজ। আপনি যদি বলেন ভুলে যাও, তাহলে আমি বলবো কাকে? কিভাবে ভুলি সেই মেয়েকে যে আমার হাসির একমাত্র কারণ ছিল? আমি মরে গেলেও কষ্ট পাব না, কিন্তু কায়নাত যদি চোখের জল ফেলে তাহলে আমার আত্মাও শান্তি পাবে না। আমি জানি ও এখন আমার না, কিন্তু আপনার সামনে এটুকু জায়গা তো চাইতেই পারি। আমার অনুভবগুলো তো মিথ্যে না দাদা যান। আমি ওকে কতটা ভালোবাসি তো জানেন। ওকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আপনি তো জানেন, কিন্তু এখন সে স্বপ্নও আমাকে দংশন করে। আপনার এই নাতি আজ শুধু ভালোবাসে, তবু কিছুই পায় না। আমার কিছুই চাই না, কিচ্ছু না, শুধু ওটুকু চাই যেটুকু ওকে ভাবতে ভাবতে আমি হারিয়ে ফেলেছি নিজেকে। আপনি তো জানেন আমি ওকে কতটা ভালোবাসি।
ওকে অন্য কারোর পাশে দেখলে আমার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার চোখ বেয়ে অঝরে জল পড়ছে দাদাজানের পায়ে। একটা বুক ফাটা কান্না যেন সারা ঘরকে নিঃশব্দে ভারী করে তুলেছে। দাদা ধীরে ধীরে নাজনীনকে কাছে টেনে নেন। নাজনীন, অনেক সময় ভালোবাসা পাওয়ার না, ছেড়ে দেওয়ার আর ধৈর্যেরও নাম হয়। তুই তোর ভালোবাসায় অপূর্ণ হতে পারিস, কিন্তু তোর এই মায়া, এই চোখের জল তোর হৃদয়কে পূর্ণ মানুষ বানাবে। সেইটা বড় কিছু জানিস? নাজনীন দাদাজানের বুকের সঙ্গে মুখ লুকিয়ে আরও জোরে কেঁদে ওঠে। ছেলে মানুষ হয়ে আজ বাড়ি ভর্তি মানুষের সামনে শুধু একটা মেয়ের জন্য হাউ মাউ করে কাঁদছে সে। দাদা, আমি আর সহ্য করতে পারি না। কেন এমন হলো? কেন আমার ভালোবাসা এইভাবে ফাঁকা রয়ে গেল? আমি তো কাউকে ঠকাইনি, কাউকে কাঁদাইনি, তবু কেন আমার স্বপ্নগুলোই সব ছিঁড়ে গেল? আমি কায়নাতকে দেখতে পারি না দাদাজান, ওর সাথে ওকে আমি সহ্য করতে পারি না। আপনি বলুন তো, যার জন্য দিন রাত না ঘুমিয়ে স্বপ্ন বুনি, যার একটা হাসির জন্য বুক কাঁপে, যার নাম মনে আসলেই চোখ ভিজে যায়, সে মানুষটা আজ আমার সামনেই অন্য কারো। আমি কি দোষ করেছি? আজগর চৌধুরী নাজনীনের পিঠে আলতো হাত বুলিয়ে বলেন, নাজনীন, ভালোবাসা সবসময় পাওয়া যায় না ভাই। অনেক সময় সেই মানুষটার মুখের হাসিটাই শেষ প্রার্থনা হয়ে যায়, পাশে থাকার নয়। তোর ভালোবাসা ছোট না, সে ভালোবাসা তোর অশ্রুতে, তোর দাদার চোখেও এসে বাজে। তুই চাইলে আমি আকাশ এনে দিতাম, কিন্তু মানুষের মন আকাশের চেয়েও মুক্ত। তুই কি চাইবি কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করতে? নাজনীন মাথা নাড়ে না, মুখ লুকিয়ে দাদাজানের বুকে কাঁদতেই থাকে। নাজনীন ফিসফিস করে, আমি কিছু চাই না দাদাজান, শুধু একটা প্রার্থনা, ও যেন কোনোদিন জানতেই না পারে আমি কতটা ভালোবেসেছিলাম। আমি শুধু তার সুখ কামনা করি, কিন্তু আমার কান্না যেন আপনিই দেখে রাখেন। মুখ ঘুরিয়ে চোখের কোণে জমে থাকা জলের রেখাটা আড়াল করেন। আল্লাহ তোদের জন্য ভালো লিখে রেখেছেন নাজনীন, তুই ভেঙে পড়িস না। ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবু তা একদিন ঠিকই জয় করে ফেলে এই কঠিন পৃথিবীকে। ড্রয়িং রুম জুড়ে থমথমে পরিবেশ। রেখা বেগম অঝরে চোখের পানি ফেলছেন। ছেলের বুক ফাটা কষ্ট তার সহ্য হচ্ছে না। কায়নাত এগিয়ে এলো দাদা আর নাজনীনের নিকট। আতিয়া বেগম চোখ ভর্তি জল নিয়ে কায়নাতের দিকে তাকালেন। মেয়েটার চোখও আজ অবাধ্য হয়েছে। দু চোখ বেয়ে নেমে আসে অশ্রুর ধারা। কিছুক্ষণের নীরবতা ভেঙে নিজের কণ্ঠের কম্পন সামলে সে বলে ওঠে, আমায় ভালোবেসো না নাজনীন ভাই, ভালোবেসো না এমন কাউকে যে তোমার ভালোবাসার যোগ্য নয়। আমি পাপী, কারণ আমি চাইতেও পারিনি তোমায় ভালোবাসতে। তার কণ্ঠে গভীর অনুতাপ, চোখে অপরাধবোধ। কায়নাত আবার বলে, তোমার ভালোবাসা পবিত্র ছিল, অথচ আমি তা গ্রহণ করতে পারিনি। আমার হৃদয়ে ছিল অন্য কারো ছায়া, যার কাছে নিজের ইচ্ছার বিপরীতে গিয়েও জড়িয়ে পড়েছি। তুমি শুধু দোয়া করো যেন একদিন আমি নিজেকেই ক্ষমা করতে পারি। নাজনীন চোখ মুছে চুপচাপ তাকিয়ে থাকে কায়নাতের চোখে। সে জানে ভালোবাসা কখনো জোর করে হয় না, তবু ভালোবাসা তো কখনো কখনো ত্যাগেরও নাম হয়। কায়নাত আবার বলে, আমি বোকা, কারণ তোমার ভালোবাসার জবাব দিতে পারিনি। তোমার গভীর চাওয়াকে আমি কোনো দিন ছুঁতে পারিনি। হয়তো আমি খুব দুর্বল, হয়তো আমি শুধু বেঁচে আছি একটা বাধ্যতা নিয়ে, কিন্তু বিশ্বাস করো, এই জীবন আমার নিজের জন্যও শাস্তির মতো। নাজনীন চোখ নামিয়ে ফেলে। ও কিছু বলে না, শুধু চোখের পাতা ভিজে ওঠে। বুকের গহীনটা ব্যথায় ছটফট করছে। কায়নাতের চোখে চোখ রাখার সাহস তার নেই। কায়নাত হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে। আতিয়া বেগম চমকে ওঠেন। তাড়াতাড়ি কায়নাতকে বুকের সাথে জড়িয়ে ধরেন। কায়নাত ফের বলে, তোমাকে কেন ভালোবাসতে পারলাম না নাজনীন ভাই? উনি কেন তোমার মতো করে আমায় ভালোবাসল না? নাজনীন মৃদু হাসে। কায়নাতের অশ্রুসিক্ত আখির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, রাগিনী রানী, ভালোবাসা চাইলেই যদি পাওয়া যেত, তাহলে আমি তোমায় 1000 কোটি বার নিজের করে পেতাম। আমিও তো তোমার মতো করেই বলতে পারি, তুমি কেন আমায় ভালোবাসলে না? একদম চুপ সবাই, শুধু দুজন মানুষের কান্নার শব্দ ভেসে আসছে কানে। কায়নাত নিজেকে সামলালো, দাদির থেকে নিজেকে ছাড়িয়ে লম্বা শ্বাস টানল। লতা বেগম পাশ থেকে দাঁত কিরমির করে বললেন,
এই মেয়ে যত নষ্টের মূল। দুইটা ছেলের মাথা খেয়ে এখন নাটক শুরু করেছে। বিয়ের পরও এর নষ্টামে শেষ হয় না। চুপ করো ছোট বৌমা, তোমার ওই মুখ দিয়ে আরেকটা বাক্য বের হলে আমি ভুলে যাব তুমি আমার ছেলের বউ। আজগর চৌধুরী রেগে চিৎকার করে বললেন। লতা বেগম চমকে উঠলেন শ্বশুরের ধমকে। তিনি শুকনো ঢোক গিলে চুপ করে গেলেন। কায়নাত ছলছল চোখে জন্মদাত্রী মায়ের বদনপানে তাকিয়ে রইল। কায়নাত ঘুরে দাঁড়াল নাজনীনের দিকে। কণ্ঠে জোর এনে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার স্বামীর বড় ভাই হও নাজনীন ভাই। আগে তোমায় ভাই ডাকতাম, এখনও ডাকি, তবে আগে ভাই মনে করতাম, এখন ভাসুর। তোমাকে সম্মান করি মন থেকে। তোমার বাপের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। দেখেছ মানুষ কিভাবে শুধু নারীর দিকেই আঙুল তোলে? তোমার ভাইয়ের বউ হিসেবে বলছি, ভুলে যাও সব। আমি সব হারিয়েছি, শুধু শ্বশুর বাড়ি আমার সম্মানটা রাখতে দিও। আমি বিবাহিত এবং তোমার ভাইয়ের বউ। কথা শেষ করে কায়নাত প্রস্থান করল। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আজগর চৌধুরী মাথা চেপে ধরলেন। কি থেকে কি হয়ে গেল এসব? বিকেলবেলা আজগর চৌধুরী কায়নাতকে নিজের ঘরে ডাকলেন। কায়নাত আজ বাবার বাড়ি যাবে। সোহেল মির্জা এসেছেন, দেখা করবেন মেয়ের সাথে। বিয়ের দুদিন আগেই কায়নাত চলে আসবে। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর শাশুড়ি আসার আগে বাড়ি ফিরবি কেমন? জি দাদি। কায়নাতকে বিকেলে হাসান গিয়ে দিয়ে এলো মির্জা বাড়ি। সোহেল মির্জা বাড়ির আঙিনায় বসে আছেন চুপচাপ। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই তিনি শান্ত চোখে কায়নাতের দিকে তাকালেন। কায়নাত সেই দৃষ্টির মানে বুঝল। লোভ মানুষকে কুড়ে কুড়ে খায়, অথচ সেই মানুষটা বুঝতেও পারে না। কায়নাতের হাতে স্বর্ণের চুড়ি, আর সেদিকেই বাবার দৃষ্টি। সে ধীর পায়ে এগিয়ে এলো, সালাম দিয়ে বলল, ভালো আছেন আব্বু? সোহেল মির্জা গাল ভরে হাসলেন, বললেন, ভালো আছি মা। তোর শ্বশুরবাড়ি থেকে কেউ আসে নাই? আমার বড় ভাসুর এসেছিলেন, কিন্তু তিনি বাইরে থেকেই চলে গেছেন। ওহ, তোর জামাই কই? তারে তো এখনো দেখলাম না আমি। কায়নাত শুকনো ঢোক গিলে বলে, তিনি বিদেশ থাকেন আব্বু, বাংলাদেশে এখন নেই। সোহেল মির্জার চোখ চিকচিক করে ওঠে কায়নাতের কথা শুনে। তিনি খুশিতে গদগদ হয়ে বলেন, বেশ ভালো, যা ঘরে গিয়ে সবার সাথে দেখা কর। সন্ধে নেমেছে সবেমাত্র। ঢাকায় চৌধুরী বাড়ি ড্রয়িং রুমে বসে আছেন বেহরুজ বেগম, সাথে নুসরাত, নিশা এবং আদালও আছে। প্রেম ঢুকল সদর দরজা দিয়ে। বেহরুজ বেগম প্রেমকে দেখেই বললেন, শোনো। প্রেম এগিয়ে এসে মায়ের পাশে বসল, বলল, বলো আম্মু। তো অর্ণর কাজকর্ম আমি কিছু বুঝতে পারছি না। ও আজকে আবার ফিরছে কেন? নাটক করে চলেই বা গিয়েছিল কেন? ভাইয়ার ব্যাপারে আমি কিছু জানি না মা, তোমাদের নাটক আর ভালো লাগে না আমার। কতবার বলেছি আমাকে বিয়েটা দাও, দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছি দেখছ না? বেহরুজ বেগম হঠাৎ শান্ত হলেন, মাথা নাড়িয়ে বললেন, খুলনা থেকে আসি, তারপর তোমার জন্য মেয়ে দেখতে যাব। আমি মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেছি। প্রেমের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মেয়ে দেখতে যাবে মানে? এই মেয়ে আবার কই থেকে উড়ে এলো? সে অস্থির হয়ে বলল, মেয়ে দেখতে যাবে মানে? কোন মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছো তুমি? সে যার সাথেই দেই, বিয়ে দিলেই তো হলো নাকি? না না, হলো না। আমার একটা পছন্দের ব্যাপার আছে না। মানলাম আমি কাঙাল, তাই বলে নিজের পছন্দ বলে কিছু থাকবে না। তোমার কোনো পছন্দ থাকলে বলো। প্রেম লজ্জা লজ্জা ভাব আনল মুখে। বেহরুজ বেগমের শাড়ির আঁচল দাঁতে চেপে ধরে বলল, একটা মেয়ে আছে মা। বেহরুজ বেগম চোখ ছোট ছোট করে প্রেমের দিকে তাকালেন, দাঁত চিবিয়ে বললেন, ডাক্তারি রেখে প্রেম করছো তুমি? কোন মেয়ের সাথে প্রেমে জড়িয়েছ তুমি? দেখেছ, প্রেমের কথা কখন বললাম আমি? আমি বলেছি একটা মেয়েকে আমার পছন্দ। ভাইয়া তো ভাবিকে পছন্দ করত না, তবুও কেন বিয়ে দিলে? এদিকে আমি একজনকে পছন্দ করি, অথচ তার কথা শুনতেই চাচ্ছ না। প্রেম রেগে মেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জীবনটা ছেঁড়া তেনার মতো হয়ে গেছে। সে ঘরে এসে গোসল সারল আগে, তারপর নিধির নাম্বারে কল দিল, ব্লক করে দিয়েছে। দাঁত কটমটো করে আতিয়া বেগমের বাটন ফোনে কল করল। আতিয়া বেগম নামাজ পড়ে জিকির করছিলেন। ফোন আসায় তিনি কল রিসিভ করলেন। প্রেম সালাম দিয়ে বলল, ডার্লিং, কেমন আছো পিয়ু? আতিয়া বেগম গাল ভরে হাসলেন, বললেন, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? ভালো আর কি করে থাকি বলো, বয়স হচ্ছে তবুও বিয়ে হচ্ছে না। বিয়ে হবে, একটু ধৈর্য ধরো, সবে তো অর্ণ আর হাসানের পালা শেষ হচ্ছে। সে যাই হোক,
এবার যে খুলনা যাব আমার জন্যে কিন্তু একটা মেয়ে ঠিক করে রাখবে, এবার বউ নিয়ে ঢাকায় ফিরব। আতিয়া বেগম শব্দ করে হেসে উঠলেন, বিছানায় এসে পা মেলে দিয়ে বসলেন। আগে আসো তোমরা, তারপর তোমার জন্য মেয়ে খুঁজব। আমি কিন্তু মজা করছি না দাদি। আমিও মজা করছি না, থামলেন তিনি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাদু ভাই, তোমাকে কিছু কথা বলি? জি দাদি, বলো। অর্ণর কোনো খবর জানো? ভাইয়া আজ বিডিতে ব্যাক করছে। আতিয়া বেগম অবাক হয়ে গেলেন এহেন সংবাদ শুনে। অবাক কণ্ঠে বললেন, দুদিনের জন্য বিলেত কেন গেল? প্রেম উদাস কণ্ঠে বলে, বউ ছাড়া বিবাহিত পুরুষরা দূরে কি করে থাকবে ডার্লিং? আতিয়া বেগমের কণ্ঠে বিষণ্ণতার ছড়াছড়ি। আমার বইন্ডার জন্য খুব মায়া লাগে আমার। মেয়েটার জীবনে কিচ্ছু নাই অর্ণ ছাড়া। অর্ণরে দিয়েই তো আমরা সবাই, তাই না? ও কবে কায়নাতরে একটু বুঝবে? প্রেম মৃদু হেসে বলল, জোর করে সংসার হয় না দাদি। আল্লাহ যদি ওদের একসঙ্গে লিখে রাখেন তাহলে শত বাধার পরও ওরা একই থাকবে। আমরা শুধু দোয়া করতে পারি ওদের জন্য। থামল সে, তারপর বলল, তোমার বড় নাতনি কই? সে আমার কল ধরে না কেন? নিধির কথা বলতেছ? জি জি। আতিয়া বেগম গলা ছেড়ে নিধিকে ডাকলেন। খানিকক্ষণ পর নিধি দৌড়ে ঘরে প্রবেশ করতেই আতিয়া বেগম নিজের ছোট বাটন ফোন তার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধর, কথা ক। নিধি হাঁপিয়ে উঠল, শুকনো ঢোক গিলে বলল, কে দাদি? তোর লাং ফোন দিছে, কথা ক। নিধি নাক মুখ কুঁচকে ফেলল দাদির কথা শুনে। কি বিশ্রী ভাষা, ভাবা যায়? সে ফোন কানে ধরে সালাম দিয়ে বলল, জি, কে বলছেন? ওপাশ থেকে প্রেম সালামের উত্তর নিয়ে বলল, আমি আপনার ভবিষ্যৎ বাঁচার আব্বা বলছি রঙিলা। নিধি হতভম্ব হয়ে আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম কপাল কুঁচকে তাকালেন। নিধি গলা হালকা কেশে বলল, ফোন করেছেন কেন? প্রেম দাঁত কটমটো করে বলল, তোমার হাত পা যদি না ভেঙেছি তাহলে আমার নামও প্রেম না। আমার সাথে অভিনয় করা হচ্ছে। অভিনয় আমি বের করব, শুধু একটু অপেক্ষা করো। নিধি শান্ত গলায় বলল, প্রেম ভাইয়া, ভালো থাকবেন, কাজ আছে আমার, রাখছি। প্রেম কিছু বলার আগেই কল কেটে দিল নিধি, আর চোখে দাদির দিকে তাকিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। আতিয়া বেগম সন্দিহান চোখে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর বের হলেন ঘর থেকে। চারদিক নিস্তব্ধ, কেবল বাতাসে শো শো শব্দ, যেন কারো দম বন্ধ করে কান্না চেপে রাখা সুর। আকাশে একটি পূর্ণিমার গোল চাঁদ, আলো ঠিকরে পড়ছে ছাদের কার্নিশে, গাছের পাতায়, কিংবা কারো অশ্রুসিক্ত চোখের কোণে। চাঁদটা আজ খুব কাছের মনে হয়, তবুও তার আলোয় জড়িয়ে আছে অদ্ভুত এক দূরত্বের হিম। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে আড়ালে চলে যাচ্ছে, আবার উদিত হচ্ছে, ঠিক যেন কেউ লুকোচুরি খেলছে কারো স্মৃতির সাথে। দুমকা হাওয়ায় জানালার পর্দা বারবার উড়ে উঠছে। কোনো এক পুরনো গানের সুর মনে পড়ে যাচ্ছে কানে কানে। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা এমন কেমন বুঝে না, ওরা আসল কারণ খুঁজে না। বাতাসে শীতলতা আছে, তবু বুকের ভিতরটা গরম, অস্থিরতা, দুঃখ আর একাকিত্বে জ্বলে উঠেছে যেন। এমন রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকা মানে কারুর জন্য অপেক্ষা করা, যে আসবে না। তবু মন চায় সে আসুক, এই আলো, এই হাওয়া, এই কাঁপতে থাকা হৃদয়ের কাছে। কায়নাতের দৃষ্টি আকাশের গোল চাঁদের দিকে। কি সুন্দর সৌন্দর্য দিয়ে ঘেরা চাঁদখানা, অথচ সেই চাঁদেও হাজারটা দাগ লেগে আছে। চাঁদের আলো যেন হঠাৎ ম্লান হয়ে এসছে। বাড়ির পাশের বাঁশ ছাড়ে কেমন যেন এক অদ্ভুত শব্দ, বাতাসের নয়, যেন কেউ নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। কায়নাত মায়ের ঘরের জানালার পাশে বসেছিল। জানালার গ্রিলের ফাঁক দিয়ে চোখ রাখতেই হঠাৎ কেঁপে উঠল বুকটা। সামনের উঠোন পেরিয়ে রাস্তার ধারে অন্ধকার ঘন হয়ে আছে, কিন্তু সেই অন্ধকারেই যেন কেউ দাঁড়িয়ে। একটা নয়, দুইটা, না, বেশ কয়েকজন। তারা কিছু বলছে না, চলছেও না, কেবল দাঁড়িয়ে আছে স্থিরভাবে। আর মনে হচ্ছে তাকিয়ে আছে ঠিক কায়নাতের জানালার দিকেই। গলা শুকিয়ে এলো কায়নাতের, হাতটা জানালার গ্রিল থেকে সরিয়ে নিতে গিয়েও পারল না। আধারে ডুবে থাকা সেই চোখগুলো যেন কায়নাতকে গিলে ফেলতে চায়।
এক চিনতে দমকা হাওয়া হঠাৎ জানালার পর্দা উড়িয়ে দিল, আর সেই বাতাসের ঠান্ডায় কায়নাতের শরীর ঝাঁকুনি খেয়ে উঠল। সে জানে না ওরা কারা, তবে এক অজানা আশঙ্কা তাকে চেপে ধরেছে বুকের মধ্যে। চারপাশে এত চুপচাপ, এত নিস্তব্ধতা, কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে অচিরেই। কায়নাত ভীতু নজরে সেদিকে তাকিয়ে রইল। বুকের ভিতরটা লাফাচ্ছে। রাতটা অস্বাভাবিক ঠান্ডা। বাড়ির চারপাশে নিস্তব্ধতা এমনভাবে জমে আছে যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। হাতের মুঠোয় মোবাইল, কিন্তু সে কিছু খুঁজছে না, বরং বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওরা কারা? তার মন বলছে কিছু একটা ঠিক নেই। পাশেই ফাঁকা রাস্তা, আধো আলোয় ঢাকা। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে একটা গাড়ি, কালো, জানালায় কালো ফিল্ম লাগানো। আগে কখনো এই গাড়িটা এখানে দেখেনি সে। গতকাল থেকে ওই গাড়িটা একই সময়ে এসে দাঁড়ায়, 1 ঘন্টা থাকে আর চলে যায় ঠিক রাত 1:30টার সময়। আজও এসেছে, হয়তো এখানকার কারোর গাড়ি। তবুও কেমন যেন ভয় হয় সেদিকে তাকাতে। হৃৎস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কায়নাতের। আলো অন্ধকারে কোনো মুখ দেখা যায় না, তবুও তার গা ছমছম করছে। হয়তো জানালার অন্ধকারে লুকিয়ে থাকা চোখ জোড়া তাকিয়ে আছে তার দিকেই। হঠাৎ একটা কল এলো মোবাইলে, অচেনা নাম্বার। তোমার জানালার পর্দাটা আজ খোলা রেখেছ কেন? একটা ঠান্ডা, নিচু গলা, অপরিচিত, তবুও কেমন যেন জানা জানা লাগে। কায়নাত সঙ্গে সঙ্গে জানালার পর্দা টেনে দিল। বুকের ভিতরটা কাঁপছে। কে এই মানুষ? কেন তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে? গত কদিন ধরেই কেউ যেন তার ছায়া হয়ে গেছে। রাস্তায় বেরোলেই মনে হয় পেছনে কেউ হাঁটছে। মোবাইল অন করলেই অদ্ভুত কল, একটাই কথা, আমি ছিলাম, আমিই থাকব। আমি সব জানি, আমার থেকে কিছু লুকোবে না। কিন্তু কায়নাত কিছু লুকোচ্ছে না। অথবা সে নিজেই জানে না তার ভিতর কি এমন কি আছে যা কেউ পাগলের মতো খুঁজে চলেছে। জানালার বাইরে সেই গাড়িটার ইঞ্জিন চালু হলো, কিন্তু গাড়িটা চলে গেল না, শুধু আলো জ্বালল একবার, ঠিক কায়নাতের চোখের সামনে। যেন একটা বার্তা, আমি কাঙ্ক্ষিত মানুষকে পেয়ে গেছি।